এখানে রাইট ভার্বটা কি হবে বলো, রাইট সঠিক ভার্ব কি বলছো? অনলাইনে কে কি বলছো বলো, কোনটা অপশন, কোন অপশনটা কারেক্ট হবে? অ্যাক্টেড বলছে, তোমরা কেউ? আচ্ছা তোমরা সবাই কি বলছো, অ্যাক্টেড। আচ্ছা আমি কি তোমাদের এই কন্ডিশনের ক্লাস করিয়েছিলাম মনে হচ্ছে তো, নাকি কন্ডিশনালের ক্লাস করাইনি? আমার তো মনে হচ্ছে কন্ডিশনালের ক্লাস দিয়েছিলাম তোমাদের, তাই নি? তাহলে প্রথমের দিকে দিয়েছিলাম মানে অল্প কয়েকজন ছিল। যাই হোক, এটা বলে দিই, এইটা যে দেওয়া আছে না, হ্যাড হি নোন দ্য ট্রুথ, এইটাকে আমরা ভালোভাবে যদি আরো আমাদের সহজ বোধগম্য ভাষায় লিখি, এটা হচ্ছে কি, ইফ আই হ্যাড নোন দ্য ট্রুথ। কি হয়? ইফ আই হ্যাড নোন দ্য ট্রুথ, যদি আমি সত্যটা জানতাম, যদি আমি সত্যটা জানতে পারতাম। পাস্ট পারফেক্ট টেন্স যখন কন্ডিশনাল সেন্টেন্সের, এটাকে বলা হয় কন্ডিশনাল ক্লজ। এই কন্ডিশনাল ক্লজে যখন হ্যাড, ভালো করে দেখে নাও, হ্যাড প্লাস V3 থাকবে, ঠিক আছে? পরের পার্টটা কমা দিয়ে যে পার্টটা থাকবে সেখানে আছে উড বা মোডালের পাস্ট প্লাস হ্যাভ প্লাস V3। এটা তার স্ট্রাকচার, এই স্ট্রাকচার অনুযায়ী তোমাকে চলতে হবে, আদারওয়াইজ রং অ্যান্সার হয়ে যাবে। তাহলে কি হবে, হ্যাড আই নোন দ্য ট্রুথ, যদি আমি সত্য জানতে পারতাম আগে বা জেনে থাকতাম, আই উড হ্যাভ নাম্বার 3, তাহলে উড হ্যাভ অ্যাক্টেড, আই উড হ্যাভ অ্যাক্টেড, আই উড হ্যাভ অ্যাক্টেড ডিফারেন্টলি, তাহলে ডিফারেন্টলি আমি ভিন্নভাবে, আলাদাভাবে অ্যাক্ট করতাম, কাজ করতাম। সত্যটা জানতে পারলে আগে আমি কি করতাম, সম্পূর্ণ অন্যভাবে কাজ করতাম, আমি যেভাবে কাজ করে ফেলেছি সম্পূর্ণ আলাদা রকম ভাবে কাজ করতাম। কি বললাম তাহলে, কি বললাম বোঝা গেছে? যে এটাকে বলা ইফ ক্লজ, ইফ ক্লজে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, পরে প্রিন্সিপাল ক্লজ যেটা হবে আমাদের, সেটা সাবজেক্টের পরে উড হ্যাভ আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। যদি হ্যাড পাস্ট পার্টিসিপল থাকে তাহলে পরের অংশটাতে গিয়ে উড হ্যাভ আর ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, তাহলে কোনটা অ্যান্সার, কোনটা হবে বলো? অপশন বি, উড হ্যাভ অ্যাক্টেড। কি অনলাইনে যারা আছো তাদের অসুবিধা আছে কি কারোর? বোঝা গেছে তো নাকি? নেক্সট চলে আসো। তাহলে অপশন বি, উড হ্যাভ অ্যাক্টেড। কেন বললাম যে কন্ডিশনের জন্য হয়, শর্ত সাপেক্ষ বাক্যের জন্য এটা হয়েছে। শর্ত সাপেক্ষ বাক্যের মূল কথা কি, তাহলে ফান্ডা কি? এখানে একটা কথা আছে, যদি আমরা ইফ যুক্ত ক্লজ বা কন্ডিশনটাকে দেখি, হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, তাহলে আমার পরবর্তী অংশ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা উড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, নেক্সট মুভ অন, কোশ্চেন নাম্বার 12, সেলডম। নাম্বার 12, সেলডম। সেলডম হচ্ছে একটা কনজাংশন, বুঝলে? সেলডম, সেলডম বলো, সেলডম ড্যাশ আছে বিউটিফুল পারফরমেন্স, বলো। বলছে সেলডম, সেলডম কথার অর্থ কি? কদাচিৎ, মানে দেখিনি, খুব একটা দেখিনি, এটা নেগেটিভ সেন্স। সেলডম ড্যাশ বিউটিফুল, সাচ এ বিউটিফুল পারফরমেন্স, এত সুন্দর পারফরমেন্স, এত সুন্দর উপস্থাপনা পরিবেশন আমি আগে কখনো দেখিনি। এটা কোন টেন্সে হবে? সেই টেন্সটা বসিয়ে দিল, কোন টেন্স বলো? সাপোজ দেখো এই কথাটা আমরা আমরা কখন বলি, একটু আইডিয়া করো, একটু রিমাইন্ড করো এবং একটু প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করো। দেখো আমি সাপোজ তুমি কোনো একটা অনুষ্ঠান প্রোগ্রাম দেখতে গিয়েছো, সেখানে একটা ছোট্ট মেয়ে বা যাই হোক একজন ডান্সার একটা ডান্স পারফর্ম করছে, ঠিক আছে? তুমি সেটা দেখছো, দিয়ে তুমি পাশের জনকে বলছো যে আমি এইরকম পরিবেশন এর আগে আমি কখনো দেখিনি। তার মানে একটা জিনিস দেখছো, বর্তমানে দাঁড়িয়ে আছো, দিয়ে বলছো এরকম জিনিস আমি আগে কখনো দেখিনি। এটা কোন টেন্সে? যে আমি দেখিনি, আমি কখনো দেখিনি এরকম, না, এর ইম্প্যাক্টটা তো রয়েছে। দেখোনি মানে তোমার মন খালি হয়ে আছে, এই দেখছো দিয়ে বলছো, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলতে হবে তোমাকে। হ্যাঁ, তুমি এটা বলতে পারবে না। ধরো তুমি বললে যে আমি কখনো তো এই ফ্লেভারের আইসক্রিম খাইনি, বলো কোনটা? সিন, হ্যাঁ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো পারফেক্ট টেন্সে হ্যাভ আর ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমি দেখিনি, আই হ্যাভ নট সিন বা আই হ্যাভ নেভার সিন, আমি কখনো দেখিনি, আই হ্যাভ নেভার সিন। অন্য অপশন হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি পাস্ট টেন্সেও হতো, দেখো ডিড দিয়ে আবার স দিয়েছে,
তা ডিড আর শ হয় না, ডিডের পরে ভার্বের 1 নম্বর ফর্ম হয়, এই জন্য এখানে একটা মিসম্যাচ করে দিয়েছে। এখানে খানিকটা হয় পাস্ট ইনডিফিনিটে, কিন্তু এখানে হবে না, কারণ আর কোনো উপায় নেই, তাই আমাকে করতে হবে আই হ্যাভ নেভার সিন। আমি কখনো দেখিনি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই লিখতে হবে আই হ্যাভ নেভার সিন। অপশন কত? তাহলে সেলডম আই হ্যাভ সিন সাচ এ বিউটিফুল পারফরমেন্স, অপশন এ। আর অন্যগুলো দেখো, অন্যগুলোতে দেওয়া রয়েছে কোশ্চেনের প্যাটার্ন দেওয়া আছে, স্ট্রাকচার, কোশ্চেন তো নয় এটা, তাহলে আমি তো ওগুলো এমনি বাদ দিয়ে দেবো। অপশন ডি, অপশন বি, দেখো অপশন ডি, অপশন বি, এগুলো এমনি বাদ চলে যাচ্ছে। হ্যাঁ, সেলডম আই শ এরকম হবে না, সেলডম আই শ আমি বললাম না, এটা এমনি জেনারেল তোমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলতে হবে। এটা তুমি এখন দাঁড়িয়ে বলছো, তুমি যেটা করনি, খাওনি, দেখোনি, সেটা বলতে হবে তোমার প্রেজেন্ট পারফেক্ট। সাপোজ আমি তোমাকে একটা আরো এক্সাম্পল দেই, তুমি ধরো সাপোজ কোনোদিন বকখালিতে বেড়াতে যাও, তাহলে তুমি কি বলবে? আই নেভার ওয়েন্ট টু বকখালি, না, তাহলে তুমি কখনো যাওনি, তাহলে এখনো তোমার যাওয়ার কাজটা তো হয়নি, কাজ হয়ে গেছে, তার ইম্প্যাক্ট আছে প্রেজেন্ট পারফেক্ট। সেরকম তুমি যাওনি, তারও ইম্প্যাক্ট আছে যে আমি এখনো যাইনি, তাই তো তুমি মনে করছো, স্মরণ করছো। তুমি যাওনি বলে তুমি তো স্মরণ করছো যে আমি এখনো বকখালিতে যাইনি। যেমন আমি খেয়ে এলে আমি কি বলবো? আমি খেয়ে আছি, আমার পেট ভর্তি আছে, আমার এই মুহূর্তে আর স্টামাক আছে, এরকম আমি এমটি ফিল করছি না, তাই আমার খিদে নেই, তার মানে আমি ইম্প্যাক্টটা ফিল করছি, এই জন্য আমি কি বলবো? আমি খেয়েছি, আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ, আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, মধ্যাহ্ন ভোজ আমি গ্রহণ করে নিয়েছি, বোঝা গেছে? সেরকম আমি বকখালিতে কখনো যাইনি, আমি বলতে পারবো না সেলডম আই স, সেলডম আই ওয়েন্ট টু বকখালি, এরকম হয় না। তোমাকে বলতে হবে কি? আই হ্যাভ নেভার বিন, আই হ্যাভ নেভার বিন টু বকখালি, বোঝা গেছে? এরকম বিন টু দিয়ে এটাও কোথাও যাওয়ার ব্যাপারে বোঝান। তাহলে এটা কোন টেন্স? যাই হোক, আই হ্যাভ নেভার বিন, এটা কোন টেন্স বলো? আই হ্যাভ নেভার বিন, আই হ্যাভ নেভার বিন, আই হ্যাভ নেভার বিন টু ইয়োর হোম, মানে কি? আমি তোমার বাড়িতে কখনো যাইনি, আই হ্যাভ নেভার বিন টু ইয়োর হোম। আমি কখনো রবির বাড়িতে যাইনি, আই হ্যাভ নেভার বিন টু রবিস হাউস, রবিস হোম। এই কথাটা যখন বললাম, এটা কিসে বললাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি কখনো যাইনি, আমি কখনো দেখিনি, সেরকম বলছে আমি এরকম পরিবেশনা কখনো দেখিনি। আই হ্যাভ সেলডম আই হ্যাভ সিন সাচ এ বিউটিফুল পারফরমেন্স। ক্লিয়ার? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটা বলতে হবে। হ্যাঁ, দ্যাটস ওয়াই অপশন এ ইজ দ্য রাইট অপশন। নেক্সট মুভ অন টু নাম্বার 13। এইগুলো যে আলোচনা করছি, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইগুলোর উপর বেস করেই কোশ্চেন আসবে, ঠিক আছে? তোমরা এইগুলো ভালো করে ফলো করবে, বাড়িতে আবার প্র্যাকটিস করবে। আমি বলছি প্র্যাকটিস সেট হোক, আমাদের যাই কুইজ হোক, যাই হোক, দেখবে এখান থেকে প্রচুর কোশ্চেন আসবে, এইগুলোই এর উপরেই বেস করেই আসে, এই লজিক গুলোর উপরেই বেস করে থাকে। নেক্সট দেখো, সেলডম হয়ে গেছে। নাম্বার 13, দ্য কমিটি ড্যাশ ডিভাইডেড ইন ইটস অপিনিয়ন, দ্য কমিটি ড্যাশ ডিভাইডেড ইন ইটস অপিনিয়ন আর ইজ ওয়ার হ্যাভ। এখানে একটু কনফিউজিং করে দিয়েছে, এখানে ওয়্যারও আছে আবার আর আছে, ঠিক আছে? তোরা আরটাই নাও, প্রেজেন্ট টেন্সেই নাও, এখানে যদি কোনো সেন্স নেই, আমি অপশনটা আবার চেক করব। এখানে দা কমিটি আর ডিভাইডেড, আমরা জানি কমিটি, এই কমিটি কথাটা কি বলতো? কমিটি হচ্ছে একটা কি, কমিটি জানো কমিটিটা কি? গ্রামাটিক্যাল প্রোফাইল কি এটা? ডাবল টি ডাবল ই, এই স্পেলিংটা ভালো করে মনে রাখবে, কমিটির স্পেলিংটা পরীক্ষায় আসে, কমিটি সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই, কমিটি। কমিটি হচ্ছে এটা কি? দিস ইজ এ নাউন, কোন নাউন? দিস ইজ এ কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, যেটা গ্রুপকে বোঝায়, তাই না? এটা হচ্ছে একটা, দিস ইজ এ কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউন যখন কালেকটিভলি কাজ করে, ইউনানিমাসলি ডাজ সামথিং, যখন একত্রিত ভাবে বা মিলিত হয়ে পুরো দলের মেম্বার, গ্রুপের মেম্বাররা যখন একসঙ্গে কাজ পারফর্ম করে, তার পরে সবসময় অলওয়েজ সিঙ্গুলার ভার্ব হয়। কি ভার্ব হয়? সিঙ্গুলার ভার্ব বসে। এই জন্য আমরা বলি কি, এ হার্ড অফ ক্যাটেল ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, মাঠে ঘাস খাচ্ছে এক পাল গরু, গবাদি পশু ঘাস খাচ্ছে, তখন একসঙ্গে একটা কাজ করছে। যখন কি হয় না, যখন ডিভিশনস বোঝায়, সেপারেশনস বোঝায়, এখানে দেখো কি হয়েছে না, ডিভাইড হয়ে গেছে। তার মানে কি, এই কমিটির মেম্বাররা কি হয়েছে, সবাই মত পার্থক্যের কারণে সবার মতামত আলাদা হয়ে গেছে, বোঝা গেছে? এই আলাদা হয়ে যাওয়ার জন্য, ডিভাইড কথাটা বলে দেওয়ার জন্য এখানে আমার প্লুরাল ভার্ব চলে আসবে, তাই আমাদের এখানে আর হয়ে গেছে। ওকে, তাহলে অপশন আর যেটা রয়েছে সেটাকে অপশন হিসেবে কারেক্ট চুজ করো।
Option A is the right option. The committee are divided. Number 13, committee are divided. Number 14, চলো নাম্বার 14 কি রয়েছে, নট অনলি দ্য স্টুডেন্ট বাট অলসো দ্য টিচার ড্যাশ অ্যাবসেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে ঢুকে গেছি, দেয়া আছে নট অনলি দ্য টিচার বাট অলসো দ্য স্টুডেন্ট, নট অনলি দ্য টিচার বাট অলসো দ্য স্টুডেন্টস ড্যাশ অ্যাবসেন্ট, ইজ ওয়ার অ্যাবসেন্ট, আর অ্যাবসেন্ট, ওয়াজ অ্যাবসেন্ট, হ্যাভ অ্যাবসেন্ট। বল। ওয়াজ অ্যাবসেন্ট, রাইট। অনুপস্থিত ছিল, ওয়াজ অ্যাবসেন্ট। কেন? এর রুলসটা কি জানো? এর একটা রুলস আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুলস আছে। সাবজেক্ট ভার্ব আমি মনে হচ্ছে স্যার একদিন টপিক দেখছিলাম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করিয়েছেন মনে হচ্ছে, হ্যাঁ জনার্দন বাবু মনে হয় করিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এই রুলসটা স্যার কি করিয়েছিলেন ভালো করে মনে করো। নিদার, নিদার ডট ডট নর, ইদার dot dot or, not only dot dot but also। এই জিনিসগুলো যদি থাকে, এরপরে হচ্ছে কি ভার্বটা যেটা বসে, ভার্ব ভার্ব কি অনুযায়ী হয়, অ্যাজ পার ইটস নিয়ারেস্ট, নিয়ারেস্ট সাবজেক্ট। নিকটে ভার্ব যেখানে আছে, সেই ভার্বের নিকটবর্তী যে সাবজেক্টটা আছে, সেই সাবজেক্টের নাম্বার পার্সেন্ট অনুযায়ী ডিসাইড হবে আমার ভার্বটা। তাহলে এখানে কি রয়েছে, নাইদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার ড্যাশ অ্যাবসেন্ট। তাহলে অ্যাবসেন্টের যে গ্যাপটা যে দেওয়া রয়েছে, গ্যাপের পাশে ব্ল্যাঙ্কের পাশে সাবজেক্ট কে আছে, সাবজেক্ট টিচার। তাহলে টিচার নাম্বার পার্সেন্ট নাম্বার হিসেবে কি সিঙ্গুলার না প্লুরাল? তাহলে ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার, the verb also will be in singular form। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার মানে কি এক বচন, এ বয়, তার পাশে কি আর বসবে না, এ বয় ইজ, এ বয় ওয়াজ, এ বয় হ্যাজ, এ বয় প্লেজ, এগুলো সব সিঙ্গুলার ভার্বস। ওকে, এ বয় প্লেজ তার মানে এটা সিঙ্গুলার ভার্ব, এ বয় হ্যাজ সিঙ্গুলার ভার্ব, এ বয় ইজ সিঙ্গুলার। ওকে, তাহলে এখানে আমাদের অপশন কি হবে, এ টিচার ইজ অ্যাবসেন্ট, সরি পাস্ট টেন্সে দেওয়া আছে ওয়াজ অ্যাবসেন্ট। ওয়াজ হচ্ছে সি। কোয়েশ্চেন নাম্বার 14, অ্যান্সার ইজ অপশন ইজ সি। নাম্বার 15, আমি এগুলো বেসিক এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলোর উপরে বেস করে প্রচুর কোশ্চেন করা যাবে, হ্যাঁ সলভ করা যাবে, এই জন্য আমি এগুলো করিয়ে দিচ্ছি, একটু প্র্যাকটিস করে রাখবে তোমরা। ইচ অফ দ্য বয়েজ গিভেন আ প্রাইজ, দিস ইজ অ্যানাদার কোয়েশ্চেন ফ্রম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। বলো, ইচ of the boys has given a prize। বলো, each of the boys, each of the boys ছেলেদের প্রত্যেককেই, প্রত্যেকটা ছেলেদের প্রত্যেককেই দেয়া হয়েছিল a prize, given a prize, একটা করে পুরস্কার দেয়া হয়েছিল। was given, were given, have given, are given। সূত্রটা বলতে পারবে? বলো বলো বলো, ঠিক কি বলছো? ওয়ার, আচ্ছা সূত্রটা হচ্ছে কি আমি বলি একটু, সূত্র হচ্ছে কি ভালো করে শুনে নাও। ইচ অফ, ওয়ান অফ, এভরি অফ, ইদার অফ, এইগুলোর পরে যেই যে অফ বলছি, হ্যাঁ এই আবার একটু নোট ডাউন করে দিচ্ছি, দেখো ইচ অফ যেটা আমাদের রয়েছে কোয়েশ্চেনে, ইচ অফ, every of, either of, one of, এইগুলো যে রয়েছে না, আফটার দিস ফ্রেজ, এই যে ইচ এর সঙ্গে অফ, এভরি সঙ্গে অফ, আইদার অফ, ওয়ান অফ, এই ফ্রেজ গুলোর পরে অলওয়েজ নাউন এন্ড প্রনাউন, নাউন এন্ড প্রনাউন কিভাবে থাকবে, প্লুরালে থাকবে। কি থাকবে? প্লুরাল হবে। বাট ভার্ব, যে ভার্বটা হবে, ভার্ব অলওয়েজ ইন সিঙ্গুলার। এইবার দেখে নাও, ভার্ব সিঙ্গুলার কিন্তু নাউন প্রনাউন প্লুরাল। এই নাউন প্রনাউন দিয়েও আবার কোশ্চেন দেওয়া থাকে, ঠিক আছে? তাহলে এখানে কি বললাম, এই ফ্রেজগুলোর পরে
সব সময় জন্য নাউন প্রনাউন প্লুরালে হয়, ভার্ব সিঙ্গুলারে। তাহলে দেখো ইচ অফ দা বয়েজ করা আছে, তাহলে বয়েজ দেখো এই জন্য বয়েজটা প্লুরাল হয়েছে, কিন্তু ভার্বটা কি হবে সিঙ্গুলার। লেটস এবারে ম্যাচ করো, দেখো ওয়ার গিভেন, ওয়াজ গিভেন, হ্যাভ গিভেন, আর গিভেন, তাহলে এগুলো সবই প্লুরাল আছে, শুধু একমাত্র ওয়াজটা সিঙ্গুলার আছে, তাহলে ওয়াজ অ্যান্সার। ওকে, তাহলে অ্যান্সার কি হবে? সি। কোয়েশ্চেন নাম্বার 58 এর অপশন সি ইজ দ্য রাইট অপশন। ঠিক আছে, এই জিনিসটা রুলস হিসেবে স্যার নিশ্চয়ই করাচ্ছে, আমি আবার প্র্যাকটিস করিয়ে দেবো, অসুবিধা নেই কিছু। ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এক্সাম পার্সপেক্টিভ থেকে, কম্পিটিটিভ এক্সামের পার্সপেক্টিভ থেকে দিস চ্যাপ্টার অ্যাজ এ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারকে বাদ দিয়ে আমরা এগোতে পারবো না, না স্পটিং এরর। হ্যাঁ, রুলসে বলা হচ্ছে এই যে ফ্রেজেস গুলো আমি উল্লেখ করেছি, রাইট ডাউন করেছি, ইচ অফ, এভরি অফ, ইদার অফ, ওয়ান অফ, এই সাবজেক্টগুলোর সাবজেক্টের আগে যদি এই শব্দগুলো ব্যবহার করা থাকে, তারপরে যে নাউন বা প্রনাউন, যেমন এখানে রয়েছে ইচ অফ দা বয়েজ, এই যে নাউন প্রনাউন বলতে এই বয়েজটাকে বোঝাচ্ছে, এই নাউন এবং যদি প্রনাউন, এখানে যদি প্রনাউনও থাকতো, বয়েজ না থাকতে বললাম দে, ইচ অফ দা বয়েজ, তাহলে ইচ অফ দেম, অবজেক্টিভ ফর্মে হবে এটা, ইচ অফ দেম, এখানে দেম করতে হবে, ইচ অফ হি বা ইচ অফ হিম, ইচ অফ হার এরকম হয় না, ইচ অফ দেম, ইচ অফ আস, মানে প্লুরাল ফর্মে, প্লুরালে থাকতে হবে, এইটা প্লুরাল হবে। কিন্তু ওর পরে গিয়ে আবার সামনের দিকে গিয়ে যেখানে ভার্ব ব্যবহার করবো এই সাবজেক্টের জন্য, তার প্রকৃত সাবজেক্ট হচ্ছে আমাদের এভরি, ইচ, ইদার, ওয়ান, এগুলোই হচ্ছে প্রকৃত সাবজেক্ট হিসেবে কাজ করবে, এবং তার মানেই হচ্ছে আমাদের যেহেতু ইনডিফিনাইট প্রনাউন, এগুলো সবই সিঙ্গুলার, তাই ভার্বও সিঙ্গুলার। যে ভার্বটা বসাবো সেটা সিঙ্গুলার, সিঙ্গুলার মানে বুঝতে পারছো, সিঙ্গুলার মানে কি আমাদের সাবজেক্ট যেগুলো এক বচনে আছে, ঠিক আছে, যেমন হি, শি, রাম, কারো নাম বললাম, আ ডগ, আ ম্যান, আ কাউ, বোঝা গেছে, যেগুলো সিঙ্গুলার, তার পাশে যে ভার্ব গুলো বসে সেগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আর উই, দে, যেগুলো প্লুরাল সাবজেক্ট, তার পাশে যে ভার্ব গুলো আছে সেগুলো অবশ্যই প্লুরাল ভার্ব। এই জন্য বলছি যে ভার্বটা সিঙ্গুলার হবে কিন্তু নাউন প্রনাউন প্লুরাল। ওকে, তাহলে আমাদের এখানে অপশন কি হবে? নাম্বার 16 ছিল নাকি? 15, রাইট, তাহলে অ্যান্সার সি। আই হোপ ক্লিয়ার। নাম্বার 16, নাম্বার 16 এ চলে এসো। ইফ ড্যাশ, if I dash you, I would decline the offer. এটা একটা খুবই পরিচিত একটা শব্দ, অনেকবার পরীক্ষাতে পড়েছে, আমাদের যে প্রাইমারি পরীক্ষাগুলো হয়েছিল এর আগে সেগুলোতেও দিয়েছিল এই কোশ্চেন। খুবই ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় সাবজাংটিভ মুড, এটাও কন্ডিশনালের পার্ট। সাবজাংটিভ মুডে কি হয়, মুডটাতে কি হয়, যদি ইফ যুক্ত ক্লজটা পাস্ট টেন্সে থাকবে, পরেরটা উড এবং তারপরে আই, উড প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম হবে। ওকে, এবং যদি সেই পাস্ট টেন্সে থাকবে এবং তার সঙ্গে যদি দেখি যে আমরা আনরিয়াল কোনো ইমাজিনেশন করছি, অবাস্তব কোনো থিঙ্কিং করছি, তাহলে সেক্ষেত্রে সাবজেক্টের নাম্বার, পার্সন, এগুলোর নিরপেক্ষভাবে এগুলোকে দূরে রেখে সব সাবজেক্টের পাশেই ওয়ার হয়, হওয়া বোঝালে, আর কোনো কিছু থাকা বোঝালে হ্যাড। ওকে, হ্যাড আর